ভেজাল মুক্ত যেটা শুটকি শুটকি দুই ধরনের হয়, একটা হয় কারেন্টের আর একটা হয় আপনার অর্গানিকভাবে যেটা রোদে শুকায়। আর কারেন্টের এটার ক্যান্সারের প্রবণতা থাকে। তো আমি চাই মানুষকে ভালো একটা খাবার দেওয়ার জন্য, এটা আমি ভোজন রসিক একজন মানুষ, খাবার খেতে খুব ভালোবাসি। বলতে গেলে আমি এখন একটা কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করি না, আমার ভালো লাগে না। আমার একসাথে দুইটা তিনটা কাজ না হলে আমার এরকম ভালো লাগে না। আমি জব করতেছি, পাশাপাশি কিছু করতে হবে, বা আমি এখন খাবার খাচ্ছি, পাশাপাশি আমাকে অন্য একটা কাজ করতে হবে, তাহলে আমি মনে করতেছি আমার কাজটা পরিপূর্ণ হচ্ছে। আপনি যে ব্যবসাগুলো হারিয়েছেন, এখন তো আপনি ব্যবসা শিখেছেন। জি স্যার। এখন আপনি আবার ব্যবসা করছেন, আমি যতদূর জানি। কি ব্যবসা করছেন এখন? প্রথমত আমি স্যার এই প্ল্যাটফর্ম থেকে পরীক্ষামূলকভাবে, আপনি জানেন স্যার, আমি কাতারে আমরা 6 বন্ধু মিলে একটা উদ্যোগ নিয়েছিলাম। যে কোনো কারণে স্যার ওটা বন্ধ হয়ে গেছে, বা আমি চলে আসছি ওটা থেকে। হয়তো আমি সময় দিতে পারতেছি না, বা আমার দ্বারা আমার মতো হচ্ছে না। আমি চাচ্ছি না আমাকে দিয়ে কী হবে, এটা হচ্ছে না, এটা আমি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আমি সিদ্ধান্ত নিলাম আমি নিজে কিছু করব, যেটাতে শুধুমাত্র আমার কর্তৃত্ব থাকবে। কারণ যেহেতু অন্যজনের সাথে যখন আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না, আর আমাকে একজনের সাথে আন্ডারস্ট্যান্ডিং করতে হলে আমার মিনিমাম তাকে 1 বছর জানতে হবে, আমাকে সে 1 বছর জানতে হবে। আর 1-2 মাসে জানাজানি, 6 মাসে জানাজানি কিছুই হয় না, যেটা আমি বুঝি যেটা। তো স্যার আমি ওটা বন্ধ করে দেওয়ার পরে আমি নিজে ফার্ম খুঁজছিলাম আমার বাবাকে দিয়ে। তো আমার বাবা অসুস্থ হওয়ার কারণে ওটা বন্ধ হয়ে যায়। তারপর আমি আমার এক রিলেটিভ দিয়ে সোনালী মুরগির ফার্ম করছি, দেশি মুরগির ফার্ম করছি। এটা প্রবাসে থাকা অবস্থায় ভালোই আমি ওখান থেকে রিটার্ন পাইছিল, আর্ন ভালো হয়েছিল আমার। সো এখন আমি নিজ উদ্যোগে আমার কিছু মৎস্য প্রজেক্ট আছে। তারপরে আমার একটা ইলিশ মাছের বুট আছে, তারপরে আমার একটা গাড়ি আছে পার্টনারে। এগুলো হচ্ছে আমার 2জন পার্টনারে, যেহেতু প্রবাসে থাকি, আমার এখন প্রবাস নির্ভর করতে হয়। তো আমি চাচ্ছি না তাকে বেতন দিয়ে কাউকে রাখতে, সে নিজে করুক। হ্যাঁ, আমি চাচ্ছি আমার সাথে যে থাকুক সে আমি পরীক্ষিতভাবে রিলেটিভের মধ্যে আমি রাখছি, একজন পার্টনার হিসেবে থাকুক। তারপরে সে তারটাও ভালো করে চিন্তা ভাবনা করবে। তো এগুলো হচ্ছে সবগুলো আমার রোজগারের টাকা দিয়ে। তো প্রায় এরপরে আমার একটা নিজের বলার মতো গল্প গ্রুপ থেকে আমি শুটকি খেতে খুব পছন্দ করি, যেহেতু আমার বাড়ি চট্টগ্রামের সন্তান। তো আমি একদিন শুটকিতে টকছি, আমাকে শুটকি 1600 টাকা দিয়ে আমি শুটকি অর্ডার করছিলাম 1 কেজি। উনি আমাকে 300 টাকা দামে শুটকি দিয়েছে। আমি চট্টগ্রামের শুটকি সম্বন্ধে আমার মোটামুটি অভিজ্ঞতা আছে। তখন আমি চিন্তা করলাম সারা বাংলাদেশের মাধ্যমে নিজের বলার মতো গল্প গ্রুপের বদলতে আমি সারা বাংলাদেশের মধ্যে ভেজাল মুক্ত যেটা শুটকি 2 ধরনের হয়, একটা হয় কারেন্টের আর একটা হয় আপনার অর্গানিকভাবে যেটা রোদে শুকায়। আর কারেন্টের এটার ক্যান্সারের প্রবণতা থাকে। তো আমি চাই মানুষকে ভালো একটা খাবার দেওয়ার জন্য, এটা আমি ভোজন রসিক একজন মানুষ, খাবার খেতে খুব ভালোবাসি। এবং তো আমি ওই উদ্যোগটা নিই। আলহামদুলিল্লাহ আমি এটাতে নিজের বলার মতো গল্প করে ভালোই সাড়া পাই, অনেক ভাই বন্ধু আমাকে এটাতে অর্ডার করে। আরেকটা বিষয় আমার যেটা আছে, আমি এখনও পোস্টই করিনি, কিন্তু এটাতে আমার ভালো ব্যাপক একটা কিন্তু আর্ন হয়েছে এবং প্রফিটেবল একটা বিজনেস। যেখানে আমি চট্টগ্রাম পটিয়ার সন্তান। আমার বাড়ির পাশে একদম ছোটোবেলা থেকে আমার প্রাইমারি লাইফ থেকে আমরা দেখে আসতেছি লবণ কীভাবে প্রসেসিং হয়। মানে একদম ছোটোবেলা থেকে আমরা দেখছি, আমাদের একদম বলতে গেলে আমরা এটা খুব ছোটোবেলা থেকে দেখতেছি। তো আমি বলতেছি কেন না আমি এটা নিয়ে কাজ করি। তো আমি কয়েকটা মিট আপে, যখন আমরা অনলাইন মিট আপ, প্যান্ডামিক সিচুয়েশনের সময় আমরা অনলাইনে যখন মিট আপ করতাম, তখন আমি অনেক জায়গায় বলতাম আমার এরকম সুবিধা আছে, আপনারা চাইলে নিতে পারেন। তো আমি বেশ কয়েকজনকে লবণ দিছি, সাপ্লাই দিছি, আইডিনযুক্ত। ওনারা ভালোই বলছে, ভালো সেল হয়। আমার খুব রিজনেবল প্রাইসে আমি আইডিনযুক্ত লবণ দিতে পারি। ট্রাক হিসাবে এক ট্রাক প্রায় 14 টন। আচ্ছা, না, অনেক ধন্যবাদ। আপনি সবচেয়ে বড় কথা, ভুল থেকে বেরিয়ে এসছেন, নিজের জীবনটা আবার গুছিয়ে নিয়েছেন। এখন আপনি ভালো আছেন, কাতারে আছেন, একই সঙ্গে বাংলাদেশেও আপনি বেশ কিছু ব্যবসার সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেছেন এবং ব্যবসাগুলো এখন মোটামুটি ভালোই করছে। আগের মতো ব্যবসা ভুল হওয়ার সম্ভাবনা তো এখন কম না স্যার। এখন বলতে গেলে আগে তো করতাম বিজনেস, ব্যবসা, আর এখন করতেছি উদ্যোগ। এখন নিছি উদ্যোগ। এখন আমি চিন্তা করি না ওই বিজনেস থেকে আমার টাকা আসবে, ওটা দিয়ে আমি চলবো, ওটা আমার ওখান থেকে আমি ওখানে ইনভেস্ট করতেছি। আপনি জেনে খুশি হবেন স্যার, আমার সেই শূন্য থেকে আমি আবার আমার লাইফ শুরু করছি। আমি মনে করি 6 বছর আগে, 5 বছর শূন্য থেকে 5 বছর থেকে শুরু করছিলাম। তো আমি চিন্তা করি এখন আমার সব বিজনেসে সব মিলিয়ে আমার
26 লাখ টাকা 26 লাখ টাকা প্লাস হবে শুধু আমার বিজনেসে। আলহামদুলিল্লাহ আমার 70 লাখ টাকার আমার প্রপার্টিজ আমি নিছি এই 5 বছরে, জাস্ট এই 5 বছরে। কারণ এখন আমি ওইটা বুঝে গেছি কোন জায়গায় ইনভেস্ট করতে হবে। আলহামদুলিল্লাহ, ভেরি গুড। একদম সর্বশেষ প্রশ্ন, আমরা অনেকক্ষণ আলাপ করলাম আপনার সঙ্গে, আমার তো খুবই ভালো লাগছিল। এই যে প্রবাসীদেরকে আমি আমাদের নিজের বলার মতো একটা গল্প প্ল্যাটফর্ম থেকে যেভাবে শেখানো হচ্ছে, যেভাবে আপনার জীবনেও আমার ধারণা আপনি যদি এই প্ল্যাটফর্মটা পেতেন শুরুর দিকে, তাহলে হয়তো আপনার জীবনে ভুলগুলো হতো না বা এত বড় লসে আপনি পড়তেন না। তো এই যে প্রবাসীদেরকে নিয়ে আমরা যেই একটা কার্যক্রম চালিয়ে যাচ্ছি গত 4 বছর ধরে, আপনার কি মনে হয় যে তাদের কতটা উপকার হচ্ছে? স্যার আমি যদি 2010 বা 11 সালে যদি নিজের বলার মতো গল্প গ্রুপের একটা সন্ধান পেতাম, আমার মনে হয় না আমি শওকত আবার পিছনে চলে যেতে হতো। কারণ এই বিনামূল্যে এখনও যারা এই শিক্ষা প্রতিষ্ঠানে যুক্ত হয়ে এখান থেকে কিছু শিখতে পারে নাই, আমি মনে করি তারা 5 লক্ষ বা 10 লক্ষ টাকা দিয়ে পিএইচডি করে কোনো লাভ নাই। কারণ এখানে নিজের বলার মতো একটা গল্প গ্রুপে সব কিছু হাতে কলমে শেখানো হয়। আপনি কিছু করতে চান, আপনি ভলেন্টিয়ারিং যান, মাঠে যান। আপনি মাঠে না গেলে, প্র্যাকটিক্যাল না করলে কিছু কখনো আপনি শিখতে পারবেন না। আমি সবাইকে বলি, যেখানে আমার 62 লক্ষ টাকা স্যার লস হয়েছে, আমি বলছি আমার 1 কোটি টাকার লাভ হয়েছে। ওটা আমি লস প্রজেক্ট দেখি না, এটা আমি লাভের প্রজেক্ট দেখি। কেননা ভবিষ্যতে আমার 1 কোটি টাকা ইনভেস্ট করলে আমার ওই টাকাটা যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। কারণ আমি বুঝে গেছি ওখানে কোথায় আমার টাকাটা ইনভেস্ট করলে আমার চলে যাবে বা একেবারে নাই হয়ে যাবে। কিন্তু এখন আমি যদি ইনভেস্ট যেখানেই করি না কেন, আমার টাকাটা যাওয়ার সময় আমি হয়তো 50% ধরতে পারবো। ওই জায়গাগুলোতে আমি ইনভেস্ট করি এখন, যেহেতু আমি নিজে এখন কিছু করতে পারি না, কারণ আমাকে বাইরে থাকতে হচ্ছে প্রবাসে। তো আমি আশা করতেছি ইনশাল্লাহ 2025-এর মধ্যে ইনশাল্লাহ আমি দেশে ভালো একটা কর্মসংস্থান, আমি অলরেডি আমার খামারের জন্য আমার একটা বিশাল একটা উদ্যোগ আছে, আমার একটা পেজ আছে যেটার মাধ্যমে আমি মৎস্য সাপ্লাই দিই আপনার, সেটা হচ্ছে MS এগ্রো প্রজেক্ট। তো এখানে আমি বিরাট একটা ফার্ম করার আমার প্ল্যান আছে স্যার। ওটা আমার ওটার নামে আমার অর্থায়নে, আমার নিজস্ব অর্থায়নে প্রায় একটা ল্যান্ডও কেনা হয়েছে আমার, নিজের ওখানে একটা খামার দিব এরকম আমার একটা স্বপ্ন আছে। ওই খামারে 20 থেকে 50 জন লোক কাজ করবে। শওকত আলী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনেকক্ষণ আপনার সঙ্গে আজকে গল্প করলাম, আমার তো খুবই ভালো লেগেছে। এবং আমরা যে কথা দিয়েছিলাম যে প্রবাসীদের আত্মত্যাগ, তাদের দুঃখ কষ্ট এবং তাদের ঘুরে দাঁড়ানো, এইসব নিয়ে আমরা সবাইকে জানাবো। সো আমরা আজকে আপনাকে পেয়ে গেলাম, আজকেই শুরু করতে পারলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আপনার গল্প বলার জন্য। আপনার আগামী দিনগুলো আরও চমৎকার কাটুক এবং আপনার আমি যেটা স্বপ্ন দেখি, সারা জীবন তো আর বাইরে থাকবেন না, একসময় দেশে চলে আসবেন, যাতে দেশে চলে আসলে আপনার কাজের কোনো অসুবিধা না হয়, সে ক্ষেত্রটা আপনি অলরেডি তৈরি করে ফেলেছেন। আপনাকে সেজন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ইউটিউব লাইভে আমন্ত্রণ জানার জন্য। সেই সাথে আমি থ্যাঙ্কস জানাতে চাই আমার ওয়াইফকে। সে যদি আমাকে সাপোর্ট না দিত, এখনও পর্যন্ত স্টিল সে আমাকে সাপোর্ট দিয়েছে বলে আমি কিন্তু নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে এত দূর আসতে পারছি। কারণ আমি একজন প্রবাসী, আমি যতটুকু দেখছি আমার ফ্রেন্ড সার্কেল, আমার কলিগরা তাদের ফ্যামিলি থেকে যতটা ফেরা পায় বা একটা জিনিস যেটা যতটা ডিপ্রেশনে থাকে, কিন্তু আমার ওয়াইফ আমাকে এখনো পর্যন্ত কখনো আমাকে কল দেয় না। উনি কখনো আমাকে কল দিয়ে বলেন আমাকে কল দিতে হবে বা ফোন দিতে হবে। ও আমাকে শুধুমাত্র মেসেজই করে। আমার যখন সময় হয় আমি তখনই সময় দিই আমার কাজগুলো গুছিয়ে। তবে সেই জন্য আমি আমার কাজগুলো করতে আরও ভালো স্বাচ্ছন্দ্য বোধ করি এবং আমার কোনো টেনশন লাগে না। সে বলে আমি তোমার পিছনে আছি, তুমি যেটাই করো ভালো উদ্যোগ নাও, ভালো কাজ করো, আমি সবসময় তোমার পাশে আছি। শেষে আমি অন্তর থেকে আমি আমার ওয়াইফকে থ্যাঙ্কস জানাতে চাই। সে না হলে আমি কখনো আর ঘুরে দাঁড়াতে পারতাম না। আলহামদুলিল্লাহ। না, এই কথাগুলো আমি সবসময়ই বলি যে পরিবার সবার আগে, পরিবারের সাপোর্ট সবার আগে এবং হাজব্যান্ডের দায়িত্ব স্ত্রীকে সম্মান দেয়া। আপনি আজকে এই কথাটা আমি অনেকবার আমাদের যে মিট আপগুলো সেগুলোতে আমি বলেছি। আপনি আজকে সত্যি সত্যি আপনার স্ত্রীকে সম্মান দিলেন। আমার ধারণা ভাবি অনুষ্ঠানটা দেখলে উনি অনেক খুশি হবেন। অনেক ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম স্যার, ধন্যবাদ। শুনলেন আপনারা শওকত আলীর গল্প, তার আত্মত্যাগ, তার কষ্ট, তার দুঃখ, তার সুখ, তার আনন্দ। সেই চট্টগ্রাম থেকে দুবাই, ওমান হয়ে তারপর কাতার, তারপরে আবার বাংলাদেশে এখন ব্যবসা শুরু করেছেন। নিজের বলার মতো গল্পের মাধ্যমে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। এই যে টোটাল জার্নিটা আজকে আপনারা শুনলেন, আমি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব, এইখান থেকে আপনারা আসলে কি নিলেন
মানে আমরা জীবনে তো মানুষের এই গল্পগুলো বলার একটা উদ্দেশ্য আছে, যে এইখান থেকে শুনে যাতে করে একই ভুল, যে ভুলগুলো হয় সে ভুলগুলো আমরা না করি। তারপরে এখানে আবার কিছু অনুপ্রেরণা আছে, যেমন উনি বললেন এখন 15 থেকে 20 ঘন্টা উনি কাজ করেন, এই যে এবং উনি নিজেই বললেন যে আমি এখন আর একটা কাজে সীমাবদ্ধ রাখতে চাই না জীবনে। এই যে একটা মানে নিজের মধ্যে একটা পরিবর্তন তৈরি করা, এটা খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি। তো সেই জন্য আমি মনে করি যে এই গল্পগুলো আপনাদেরকে নতুন করে ভাবতে সাহায্য করবে, এবং সবচেয়ে বড় কথা তাদের আত্মত্যাগের গল্প শুনে আমরা আমাদের প্ল্যাটফর্মের, যেটাকে আমরা বলছি আমাদের দ্বিতীয় পরিবার, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন, সেখানে সবাই আমরা তার সাথে শেয়ার করতে চাই এবং তাকে তার পাশে আছি আমরা, সেটা আমরা জানাতে চাই। সো এরকম গল্প ইনশাল্লাহ আমরা হয়তো সবসময় স্টুডিও থেকে পারবো না, কখনো কখনো বেশিরভাগ সময় আমরা লাইভে যুক্ত হব আমাদের প্রবাসী যারা আছেন তাদের গল্প শোনানোর জন্য। ভালো থাকবেন, ইনশাল্লাহ আবারও নতুন কাউকে নিয়ে আপনাদেরকে এরকম গল্প আপনাদেরকে শোনাবো। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।